বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা, গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল, বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশ সীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয়, বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসেই আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন এক সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের 4র্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাত এখন প্রায় মৃত। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেনগুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়, ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন, এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘুরিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। বিস্ফোরণের ছাই থেকে উঠছে নতুন সেনাবাহিনী। তুরস্কের হাত ধরে সিরিয়ার পুনর্জন্ম। 13 বছরের রক্তক্ষয়, ধ্বংস আর অশ্রুর পর সিরিয়ার আকাশে যেন আবার ভেসে উঠছে নতুন এক ভোরের আভাস। যে আকাশ একসময় ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠত, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে এক ভিন্ন সুর, পুনর্গঠনের, শক্তির আর বেঁচে থাকার প্রতিজ্ঞার। আঙ্কারা ও দামেস্কের টেবিলে সই হলো এমন এক প্রতিরক্ষা চুক্তি, যা শুধু কালি নয়, বহন করছে ভবিষ্যতের রক্তমাংস। তুরস্ক প্রতিশ্রুতি দিল, সিরিয়ান সেনাবাহিনীকে দেবে আধুনিক অস্ত্র, উন্নত লজিস্টিক সরঞ্জাম আর প্রয়োজনে পরিচালনার প্রশিক্ষণও। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা শুধু সহায়তা নয়, দিচ্ছি নিরাপত্তার ঢাল। কিন্তু এর পেছনে আছে আরও বড় গল্প। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দির নেতৃত্বাধীন SDF, যাদের নতুন সরকারের সাথে মার্চ মাসে রাষ্ট্র কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, তারা এখনো শর্ত পূরণ করেনি। আঙ্কারা চাইছে এই বিলম্ব যেন শেষ হয়, কারণ সিরিয়ার নিরাপত্তার জন্য একক সেনাবাহিনী হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। সিরিয়ার সরকারি সংস্থা সানা বলছে, চুক্তির লক্ষ্য স্পষ্ট, সেনাবাহিনীর সক্ষমতা জোরদার, প্রতিষ্ঠান উন্নয়ন, কাঠামো শক্তিশালী করা আর নিরাপত্তা খাতে বড় সংস্কার আনা। এর আওতায় সন্ত্রাস দমন, মাইন অপসারণ, সাইবার প্রতিরক্ষা, সামরিক প্রকৌশল, শান্তিরক্ষা মিশন সবই থাকবে। এমনকি তুর্কি বিমান ঘাঁটি স্থাপন ও F-16 যুদ্ধ বিমান মোতায়েনের কথাও আলোচনায়। তুরস্কের শক্তি এখানে কেবল সেনাবাহিনীতে নয়, 20,000-এরও বেশি সৈন্য এখনও সিরিয়ায় অবস্থান করছে, আর এই মুহূর্তে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
যুদ্ধের ধোঁয়া ম্লান হওয়ার আগেই দুই দেশের বাণিজ্য বেড়েছে চোখে পড়ার মতো। 2025 সালের জানুয়ারিতে সিরিয়ায় তুরস্কের রপ্তানি বেড়েছে 38%। নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, ধাতু, যা সিরিয়ার পুনর্গঠনের প্রাণ। জ্বালানি সহযোগিতায় আলেপ্পোতে নতুন গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ গ্রিড একীকরণ, এমনকি খনি ও ফসফেট খাতে বিনিয়োগও চলছে। কিন্তু কেন এই চুক্তি এত জরুরি? এর উত্তর লুকিয়ে আছে 2024 সালের ডিসেম্বরের এক ভয়াবহ অধ্যায়। মাত্র 48 ঘন্টায় ইসরায়েল চালিয়েছিল 350-এরও বেশি বিমান হামলা, গুঁড়িয়ে দেয় সিরিয়ার সামরিক অবকাঠামোর 70 থেকে 80%। আকাশ ছিঁড়ে নামা বোমা ধ্বংস করেছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ ঘাঁটি, অস্ত্র কারখানা, রাডার টাওয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলি মিডিয়া নিজেরাই তুলনা করেছিল হিরোশিমার সাথে। দক্ষিণের জলসম্পদ দখল করে নিয়েছিল তারা। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার সেনাবাহিনী পুনর্নির্মাণে লাগবে কয়েক বছর আর শত শত বিলিয়ন ডলার। তাই তুরস্কের সহায়তা শুধু সামরিক নয়, এটি জীবনদায়ী শিরায় রক্তপ্রবাহের মতো। এই চুক্তি যেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে ওঠা এক নতুন ফুল। তুরস্কের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সিরিয়া আজ প্রমাণ করতে চাইছে, আগুনে পুড়েও ফিনিক্সের মতো নতুন ডানা মেলে ওড়া যায়। আর আঙ্কারা এই পুনর্জন্মের আকাশে নিজের শক্তির সিলমোহর রেখে যাচ্ছে। বৈরুতের আকাশে তেহরানের ছায়া, লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল, কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন দুই প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়ে উঠল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি 5 অগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, দুই জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা, যা 2025 সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট। মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন, প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণে। লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্যে লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দুই পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত। পূর্ব দিক থেকে আগুনের ঝড়, 36 ঘন্টায় ইসরায়েলের পঞ্চম হামলা। ভোরের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। ঘুমন্ত আকাশে হঠাৎ গর্জে উঠল এক বজ্রনিনাদ। ইয়েমেনের মাটি থেকে উঠে এলো মৃত্যুবাহী এক দূত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লক্ষ্য একটাই, ইসরায়েল।
স্থানীয় সময় ভোর 4:07 আইডিএফ রাডারে ধরা পড়ে ওই অগ্নিবার্তা। মুহূর্তের মধ্যে সক্রিয় হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনীর প্রোটোকল অনুযায়ী সাইরেন বাজানো হয়নি, কিন্তু আকাশে শুরু হয় নীরব যুদ্ধ। 20 মিনিটের উত্তেজনার পর ইসরায়েলি বিমান বাহিনী সীমান্তের বাইরে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দেওয়ার দাবি করে। তবুও বিস্ফোরণের শব্দ শুনেছে মধ্য ইসরায়েলের বাসিন্দারা। ক্ষয়ক্ষতির খবর নেই, কিন্তু আতঙ্ক রয়ে গেছে। এই হামলা কেবল একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নয়, এটি এক ধারাবাহিক আগুনের অধ্যায়। মাত্র 48 ঘন্টা আগে হুথিরা একটি ড্রোন পাঠিয়েছিল, যা আকাশে গুড়িয়ে দেয় আইডিএফ। তারও আগে মাত্র এক সপ্তাহে 2টি ড্রোন 1 ঘন্টার মধ্যে নামিয়ে আনে ইসরায়েল। আর কয়েকদিন আগে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছিল জেরুজালেমের কাছে। সবশেষে একটি ড্রোন ধরা পড়েছিল ইসরায়েল মিশর সীমান্তে। তবুও ইয়েমেন থামেনি। গাজায় ইসরায়েলের অভিযান চলতে থাকায় ইয়েমেনিদের প্রতিশ্রুতি আরও স্পষ্ট হচ্ছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আঘাত চলবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে, সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা করে আমরা সামরিক সহায়তা অভিযান বাড়াচ্ছি। শুরু করছি নৌ অবরোধের 4র্থ ধাপ। যে কোনো দেশের মালিকানাধীন জাহাজ যারা ইসরায়েলের বন্দরগুলির সঙ্গে ব্যবসা করছে হবে আমাদের লক্ষ্য, যেখানেই হোক আমাদের নাগালের মধ্যে। এই দৃঢ় ঘোষণার পেছনে রয়েছে এক দৃশ্যমান বাস্তবতা। গত মাসের 21 তারিখে ইসরায়েল হুথিদের অবকাঠামোতে বড় আকারের হামলা চালায়। প্রধান বন্দর, জ্বালানি ট্যাঙ্ক, সামরিক জাহাজ, এমনকি প্রকৌশল সরঞ্জামও ধ্বংস করে। কিন্তু হামলার পর থেমে না গিয়ে ইয়েমেনিরা যেন আরও উন্মত্ত হয়ে উঠেছে। ইসরায়েলের প্রতিটি আকাশ প্রতিরোধ এখন এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, কারণ প্রতিহত করা মানে আক্রমণ থামানো নয়। এটাই ইয়েমেনিদের যুদ্ধনীতি। আঘাত করো, আবার করো। শত্রুকে এক মুহূর্তে নিঃশ্বাসের সুযোগ দিও না। এই মুহূর্তে গাজা যুদ্ধ শুধু ফিলিস্তিনের লড়াই নয়, ইয়েমেনের মরুভূমি থেকেও যেন উঠছে সেই যুদ্ধের ধ্বনি। বেজে চলেছে এক নীরব কিন্তু নির্মম সিম্ফনি। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর প্রতিশ্রুতির আগুনে জ্বলছে ভূমধ্য সাগরের আকাশ। ইসরায়েল জানে প্রতিটি উৎক্ষেপণ মানে শুধু ধাতব হুমকি নয়, বরং ইয়েমেনি প্রতিরোধের এক অমর বার্তা। আমরা থামবো না, আমরা পিছু হটবো না। নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা ছায়ায় এই আঘাতগুলো যেন এক নতুন ফ্রন্ট খুলে দিয়েছে। পূর্ব দিক থেকে আসা প্রতিটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে মনে করিয়ে দিচ্ছে সমুদ্রের ওপার থেকেও আগুন পৌঁছতে পারে, আর সেই আগুন নিভে যাওয়ার নাম নেই। এই যুদ্ধ আর শুধু সীমান্তের ভেতরের লড়াই নয়, এটি এখন চারদিক থেকে ঘিরে ফেলা এক দাবানল, যেখানে ইয়েমেনিরা প্রমাণ করছে শক্তি কেবল অস্ত্রের মাপ নয়, শক্তি হলো অদম্য ইচ্ছাশক্তি। আর সেই ইচ্ছাশক্তি মরুভূমির বুকে জন্মানো হুথিদের হাতে আজ ইসরায়েলের আকাশে আগুন বিকছে। বৃহত্তর ইসরায়েল, নেতানিয়াহুর স্বপ্ন, আরব বিশ্বের দুঃস্বপ্ন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উঠেছে এক অন্ধকার ছায়া। এই ছায়ার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেন আরেকটি যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু এবার গুলি বা ক্ষেপণাস্ত্র নয়, তার অস্ত্র হলো স্বপ্ন। এক এমন স্বপ্ন যা ফিলিস্তিন, জর্ডান, এমনকি মিশরের সার্বভৌমত্বকে গ্রাস করতে চায়। বৃহত্তর ইসরায়েল। তেল আবিবে এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সরাসরি না বললেও তার কথায় স্পষ্ট, গাজা ও পশ্চিম তীরের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ চান তিনি। জর্ডান একে বলেছে ভ্রান্ত উস্কানি, জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা কঠোর ভাষায় জানান, এ ধরনের বক্তব্য ফিলিস্তিনের অধিকার মুছে দিতে পারবে না, বরং সংখ্যাকে আরও উস্কে দেবে। কিন্তু এখানেই শেষ নয়। নেতানিয়াহুর পরিকল্পনা যেন খলনায়ককেও হার মানায়। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে ফাঁকা করে ফিলিস্তিনিদের পাঠিয়ে দিতে চান বিশ্বের দরিদ্রতম দেশ দক্ষিণ সুদানে। ইতোমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে। যুক্তি, স্বেচ্ছা অভিবাসন, বাস্তব জোরপূর্বক উচ্ছেদ। হামাসের বিরুদ্ধে 22 মাসের লাগাতার হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সব ভেঙে পড়েছে। এই ধ্বংসের মাঝেই ইসরায়েল সুযোগ দেখছে যেন যুদ্ধের ধোঁয়ার আড়ালে ভূখণ্ড খালি করে ফেলা যায়। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে 6 জন সংশ্লিষ্ট ব্যক্তি নিশ্চিত করেছেন ইতোমধ্যে দক্ষিণ সুদানের সঙ্গে কথাবার্তা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মানুষকে এক যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আরেক যুদ্ধবিধ্বস্ত এলাকায় পাঠানো হবে। দক্ষিণ সুদানও তো যুদ্ধ, দুর্ভিক্ষ ও দারিদ্র্যের শিকার। মানবাধিকার কর্মীরা বলছেন এটি এক অমানবিক ষড়যন্ত্র যা আন্তর্জাতিক আইনকে উপহাস করছে। ট্রাম্প একসময় গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন। নেতানিয়াহু এখন সেটাকেই নিজের রাজনৈতিক অস্ত্র বানাতে চাইছেন। তিনি বলেন, আমার জানা যুদ্ধ আইনের অধীনে সঠিক কাজ হলো জনগণকে এলাকা ছাড়তে দেয়া, তারপর শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা।
কিন্তু ছাড়তে দেওয়া আর ছাড়তে বাধ্য করা এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, আর এই পার্থক্যই ইসরায়েলকে সমালোচিত করেছে। দক্ষিণ সুদানের জন্যও এই চুক্তি কূটনৈতিক সুবিধা বয়ে আনতে পারে। অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ইসরায়েলের কাছ থেকে আর্থিক সহায়তা, নিরাপত্তা ও আন্তর্জাতিক মিত্রতা পেতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবার ছকে এক নতুন চাল, যেখানে ফিলিস্তিনি জনগণ কেবল ঘুঁটি। গাজার আকাশে ধোঁয়া, রাস্তায় ধ্বংসস্তূপ, আর কোথাও এক অফিস ঘরে নেতানিয়াহু নীরবে মানচিত্রের সীমানা টেনে দিচ্ছেন, ফিলিস্তিনের নাম মুছে দিয়ে লিখছেন গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা বলছে তাদের ঘরবাড়ি, মাটি, অতীত সব ছিনিয়ে নেওয়া হচ্ছে। জর্ডান ও আরব বিশ্ব বলছে এটি কেবল এক দেশের বিরুদ্ধে নয়, সমগ্র অঞ্চলের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু নেতানিয়াহুর কাছে এই লালসা এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন, আর এই মিশনের ছায়ায় গাজার আকাশ আরও অন্ধকার হয়ে উঠছে। মরুভূমির অদৃশ্য শত্রু, ইসরায়েলের সায়ারিন ঘাঁটির পতন। দক্ষিণ নেগেভ মরুভূমি, চারপাশে দগদগে বালু, আকাশে আগুনের রং, আর বাতাস যেন তপ্ত চুল্লির শ্বাস। কিন্তু এবারে জেশ মরুভূমি গিলে খেলেও ইসরায়েলের এক সামরিক ঘাঁটিকে, সায়ারিন প্রশিক্ষণ ঘাঁটি। হামাসের গোলা নয়, ড্রোন নয়, রকেটও নয়, এইবার শত্রু অদৃশ্য, নাম তার তাবদাহ। ১৩ আগস্ট দুপুর গড়িয়ে বিকেল, সায়ারিন ঘাঁটির আকাশে ঝুলছে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের নির্মম তাপ। বিদ্যুৎ চলে গেছে ঘন্টার পর ঘন্টা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলো নিস্তব্ধ, ফ্যানের পাখা বন্ধ, আর সৈন্যদের গায়ে ঘাম শুকিয়ে যেন লবণের দাগ। কেউ কষ্টে পানি চুমুক দিচ্ছে, কেউ মাথায় ভেজা কাপড় চেপে ধরেছে। কিন্তু তাতে লাভ নেই, মরুভূমির এই তাপ যেন দেহ ভেদ করে মজ্জায় ঢুকে পড়ছে। আইডিএফ বুঝলেও এভাবে থাকলে শুধু যুদ্ধ নয়, প্রশিক্ষণও অসম্ভব। তাই হঠাৎ সিদ্ধান্ত, ঘাঁটি খালি করতে হবে। প্রশিক্ষণার্থী সৈন্যদের ছুটি দেওয়া হলো নির্ধারিত সময়ের একদিন আগে। অনেকে ব্যাগও গোছাতে পারেনি, শুধু জলের বোতল হাতে মরুভূমি ছেড়ে বেরিয়ে গেল সামরিক যানবাহনের বহর। তবে সবাই যাচ্ছেন না, ঘাঁটিতে রয়ে গেছে একটি কোম্পানি। দায়িত্ব হামাসের সম্ভাব্য আক্রমণ ঠেকানো। তাদের রাখা হয়েছে সেই কয়েকটি কক্ষে যেখানে বিদ্যুৎ আংশিকভাবে ফিরেছে, এয়ার কন্ডিশন চলছে। বাইরের সৈন্যরা গরমে হাঁসফাঁস করলেও ভেতরে পাহারাদারদের কক্ষে কৃত্রিম শীতলতা যেন একমাত্র বেঁচে থাকার উপায়। সায়ারিন ঘাঁটি ইলাতের কাছাকাছি, যেখানে রয়েছে বর্ডার ডিফেন্স কর্পস স্কুল। এখানেই ইসরায়েলের মরুভূমি অভিযানের জন্য শ্রেষ্ঠ সৈন্যরা গড়ে ওঠে। কিন্তু এবার সেই ঘাঁটি নিজেই অসহায়। শত্রু মরুভূমি নয়, শত্রু গরম। মাত্র কয়েক সপ্তাহ আগে ২৭ জুলাই গাজার যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ১৬ জন সৈন্যকে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতাল নিতে হয়েছিল। সেদিন তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর সেই তাপে আইডিএফ প্রধান সামরিক প্রশিক্ষণ স্থগিত করেছিলেন। গাজায় তখনও হামাসের হামলা চলছিল, আর সৈন্যরা দ্বিগুণ চাপে, শত্রুর গুলির সামনে আর সূর্যের আগুনের নিচে। এখন সায়ারিন ঘাঁটির গল্প যেন সেই আতঙ্কের পুনরাবৃত্তি। যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নেওয়া সৈন্যরা এবার যুদ্ধ করছে এক শত্রুর বিরুদ্ধে যাকে দেখা যায় না, কিন্তু যার আঘাত নিঃশব্দে মারে। মরুভূমির গরম শুধু ত্বক পোড়ায় না, মনোবল গলিয়ে দেয়। মরুভূমির মাঝে সামরিক ঘাঁটি হঠাৎ নিস্তব্ধ। সৈন্যরা ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে, আর ঘাঁটিতে রয়ে গেছে গুটি কয়েক প্রহরী। হামাসের আক্রমণের আশঙ্কায় সতর্ক, তবুও বন্দি মরুভূমির এই দহনভূমিতে। শেষ পর্যন্ত এই গল্প বলে এক ভয়ঙ্কর সত্য, যুদ্ধে শত্রুর সংখ্যা সবসময় ২ নয়, ৩ নয়, বরং অনেক। গুলি আর ক্ষেপণাস্ত্রের বাইরে আছে প্রকৃতি, যে কাউকে ছাড় দেয় না। আর সায়ারিন ঘাঁটি প্রমাণ করে দিয়েছে, কখনো কখনো সবচেয়ে বড় পরাজয় আসে সেই প্রতিপক্ষের কাছে যার স্পর্শে মরুভূমি হয়ে ওঠে মৃত্যুকূপ।